নমস্কার, ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজ শুরু করছি। লোকসংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের শিকড়ের সন্ধান দেয়, আমাদের আত্মপরিচয়কে সুনিশ্চিত করে, আমাদের অস্তিত্বকে সুপ্রকাশ করে। তাই লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানকে রক্ষা করা আমাদের কর্তব্য। আমাদের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা আমাদের দায়িত্ব, এবং লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানকে, বিভিন্ন বিষয়কে, আমাদের সংস্কৃতির বিভিন্ন কণাকে তুলে ধরার উদ্দেশ্যে, ঐতিহ্যকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এই চ্যানেলটির আত্মপ্রকাশ ঘটেছিল। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারছি, অসংখ্য ভালোবাসা পাচ্ছি, সকলের শুভকামনা লাভ করছি। সিকিম থেকে একটি অনুরোধ এসেছে যে যিনি করেছেন তিনি বাংলা কিছুটা বুঝতে পারেন, তাই শোনেন। ইংরেজিতে করার জন্য অনুরোধ এসেছে, ভবিষ্যতে সেটাও দেখব। বাংলাদেশ থেকে তো প্রতিনিয়ত আমার অসংখ্য লোকসংস্কৃতি প্রেমী ভাই বোনেরা বিভিন্ন অনুরোধ করেন, সবসময় রেখে রাখতে পারি না, কিন্তু ভালো লাগছে যে এত মানুষ দেখছেন এবং তাদের এই সম্পর্কে যে একটা সুনিশ্চিত মতামত রয়েছে, বিভিন্ন নতুন নতুন বিষয় সম্পর্কে আলোচনা করতে তারা বলছেন। তার মধ্যে একটি হচ্ছে লোকসঙ্গীত নিয়ে আলোচনা করার জন্য অনেকেই আমি মেসেঞ্জারে জানিয়েছেন। কিন্তু লোকসঙ্গীতের আলোচনা দীর্ঘকাল ধরে মূলত যারা গান গেয়েছেন, ক্রিয়াত্মক চর্চা করেছেন, তারাই সামান্য কিছু আলোচনা করেছেন। সত্যিকারের জ্ঞানগর্ভ আলোচনা, সত্যিকারের সায়েন্টিফিক বা শৃঙ্খলা অনুসারী আলোচনা খুব বেশি হয়নি। কিন্তু এই গভীর একটি বিষয় আলোচনা করতে গেলে তার সলতে পাকানোর কাজ কিছুটা থাকে। যেহেতু ছাত্রছাত্রী এবং গবেষকদের কথা ভাবি, সেহেতু এই অংশটুকুও খুব জরুরি। যেমন আজকে আমি আলোচনা করব সঙ্গীতের উদ্ভব সম্পর্কিত তত্ত্ব। সঙ্গীত যা এক অসামান্য কলা, অসামান্য শিল্প, সেই বিশিষ্ট শিল্পর ঠিক সভ্যতার কোন পর্যায়ে কিভাবে আবিষ্কার হয়েছিল, সূত্রপাত হয়েছিল, সে সম্পর্কে বিশেষজ্ঞরা কি বলেন, সেটা নিয়ে আমার আজকের আলোচনা। আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে দেখি হাড়ের তৈরি বাঁশি, হাড় বা পাথরের তৈরি কিছু বাদ্যযন্ত্র, বেশ কিছু উন্নত সভ্যতার প্রমাণ পাওয়া গেছে। এমন প্রত্নতাত্ত্বিক উৎখননে আমরা এই ধরনের কিছু মূর্তি পেয়েছি যেখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে বা সঙ্গীত পরিবেশনের সাথে সাথে বাদ্যযন্ত্র বা নৃত্য পরিবেশন করছে, এরকম কোনো মূর্তি পাওয়া গেছে। আর হাড় বা পাথরের কিংবা তারও পরবর্তী যুগে কোনো মেটাল বা ধাতব বস্তুর কিছু কিছু বাদ্যযন্ত্র প্রমাণ দেয় যে প্রাগৈতিহাসিক যুগে এক ঋদ্ধ সঙ্গীতের পরম্পরা সারা বিশ্ব জুড়েই ছিল, বিভিন্ন জনজাতির মধ্যে। তার মধ্যে আমাদের ভারতবর্ষ তো আছেই। ভারতবর্ষ, চীন, মিশর এবং গ্রিস, এই চারটি দেশ অত্যন্ত প্রাচীন সভ্যতার অধিকারী। এখানকার যে সঙ্গীত, সেই সঙ্গীতের ইতিহাসও অত্যন্ত প্রাচীন, সন্দেহ নেই। যাই হোক, এই সমস্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণ, গুহাচিত্র, প্রাচীন বিভিন্ন শাস্ত্রগ্রন্থ বা শিলালিপি, তাম্রলিপি, বিভিন্ন জনজাতির মধ্যে সঙ্গীত, নৃত্য, গীত ইত্যাদি কীভাবে প্রচলিত আছে, সেগুলোর বিশ্লেষণ ইত্যাদি বিভিন্নভাবে সঙ্গীতের উদ্ভবের প্রয়াস পাওয়া গেছে। কিন্তু খুব সুশৃঙ্খলভাবে কেউ
সঙ্গীতের এই ইতিহাসকে লিখে রেখে যাননি। পণ্ডিতেরা বলছেন, দ্য বিগিনিংস অফ মিউজিক লাইক দ্য অরিজিনস অফ ম্যান আর shrouded in mystery. No single theory of musical evolution can be accepted as absolute because the earliest findings have not been preserved in sufficient quantity and therefore we can draw no positive conclusions. মানুষের সৃষ্টি সম্পর্কে যেমন অনেক অভিমত আছে, অনেক তর্ক বিতর্ক আছে, সঙ্গীতের ক্ষেত্রেও ঠিক সেরকম। সঙ্গীত কিভাবে সৃষ্টি হয়েছিল, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, এ নিয়েও কিন্তু খুব পরিষ্কার এবং একেবারে একমুখী কোনো মতাদর্শ প্রতিষ্ঠিত নেই। বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্নভাবে বিষয়টিকে আলোচনা করেছেন। তবে এই সমস্ত তত্ত্বগুলোকে, সঙ্গীতের উদ্ভব সংক্রান্ত তত্ত্বগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ভাগ হচ্ছে ভাববাদী তত্ত্ব, যা এই সমস্ত বিভিন্ন প্রাচীন ধর্মশাস্ত্র কিংবা ওই যে বললাম গুহা লিপি কিংবা কোনো পাথরের ওপরে প্রস্তর লিপি বা তাম্রশাসন ইত্যাদিতে যে বিষয়গুলো উৎখনন করা আছে বা যে বিষয়গুলো ধরা আছে সেগুলোর মধ্য থেকে খোঁজার চেষ্টা হয়েছে। এই সাহিত্যগত উপাদান সমৃদ্ধ ভাববাদী ব্যাখ্যাগুলো মূলত মানুষের একটা অনুমান বলা যেতে পারে যে সৃষ্টির ঠিক কোন পর্যায়ে, সভ্যতার ঠিক কোন স্তরে, কিভাবে মানুষের সঙ্গীতের উদ্ভব হয়েছিল, মানুষের জীবনে সঙ্গীতের উদ্ভব হয়েছিল, সেই বিষয়ে বেশ কিছু আনুমানিক কাহিনী, যেগুলো কিনা তার কল্পনা আশ্রিতও বটে এবং বহু ক্ষেত্রে তাকে সত্য বলে বলা হয়েছে, কিন্তু তা মূলত সাহিত্য পর্যায়ভুক্ত। আরেকটা ভাগ আছে, সেটা বস্তুবাদী ব্যাখ্যা, যার মধ্যে বিভিন্ন নৃবৈজ্ঞানিক উপাদান সমৃদ্ধ তথ্যাবলী আছে। এবার যেটা বলছি ভাববাদী ব্যাখ্যা বা সঙ্গীতের যে শাস্ত্রগ্রন্থগুলো থেকে আমরা যে ভাবনাটা পাই, সেইগুলোর মধ্যে বলা হচ্ছে যে সঙ্গীত একেবারে সভ্যতা বা পৃথিবী সৃষ্টির প্রাক যুগে সঙ্গীতের সৃষ্টি হয়েছিল। ব্রহ্মাণ্ড সৃষ্টির একেবারে প্রথম যুগে সবটাই জল ছিল, মহাসমুদ্র ছিল, তার মধ্যে বিশাল এক পদ্ম ফুলে শয্যায় শায়িত ছিলেন নারায়ণ, এবং তার পাশে আমরা জানি সেই সময় নারায়ণ শায়িত ছিলেন, কিন্তু আরেকটি মতে বলা আছে যে পদ্মের শয্যায় পার্বতী শুয়েছিলেন এবং তার যে শয়ন মুদ্রা, সেটা দেখেই দেবাদিদেব এত মুগ্ধ হয়ে গেছিলেন যে অর্ধশায়িত যে তার শরীরী বিভঙ্গ, তাই দেখে তিনি বীণা তৈরি করেছিলেন, সপ্ত বীণা। এবং সেই মুগ্ধ শিবের 5টা মুখ ছিল, 5টা মাথা, সেই 5টা মুখ থেকে 5টা রাগের উদ্ভব হয়েছিল। কি কি রাগ? ভৈরব, শ্রী, মেঘ, হিল্লোল এবং দীপক। এবং পার্বতীর মুখ থেকেও একটি রাগের উদ্ভব হয়েছিল, সেটি হচ্ছে কৌশিকী রাগ। এবং এই রাগ শুনে পার্বতী নিজেও মুগ্ধ হয়ে গেছিলেন এবং তিনি শিবকে বারংবার নৃত্যের জন্য অনুনয় বিনয় করছিলেন যে তুমি এই সঙ্গীতের সঙ্গে সঙ্গে তুমি নৃত্য পরিবেশন করো। সরস্বতী তিনি বীণা বাজিয়েছিলেন এই রাগের সঙ্গে, এবং বিষ্ণু মৃদঙ্গ বাজিয়েছিলেন।
সৃষ্টিকর্তা ব্রহ্মা মুগ্ধ হয়ে হাততালি দিয়েছিলেন আর গান গেয়েছিলেন দেবী লক্ষ্মী। এই অপূর্ব কনসার্ট সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে সর্বমর্ত পাতাল থেকে একে একে সকলেই এসে উপস্থিত হলেন, দেব দেবী, মানব মানবী, দৈত্য দানব, এবং স্বর্গের এই অপরূপ শিল্পকলা সেই দিন যা সৃষ্টি হলো সেটা 3 লোকে ছড়িয়ে পড়ল। এটা পৌরাণিক মত। যে দেশের সংস্কৃতি যত ঋদ্ধ, যত প্রাচীন, তার তত এই মিথ তার মানে ভাণ্ডারে তত বেশি থাকে। এটা একটা মিথ, সঙ্গীতের সৃষ্টিমূলক মিথ। আরও একটি পুরাণের মতে বেদস্রষ্টা ব্রহ্মা সর্বপ্রথম সঙ্গীতকে সৃষ্টি করেছিলেন। এই সঙ্গীত সৃষ্টি করে তিনি দেবাদিদেব মহাদেবকে দান করেন। দেবাদিদেব এই অপূর্ব শিল্পকলা হস্তান্তরিত করেন শিল্পকলার দেবী সরস্বতীকে। সরস্বতী এই কলা দেন নারদকেও। অতঃপর নারদের থেকেই গন্ধর্ব, কিন্নর, স্বর্গের অপ্সরারা এই সঙ্গীতটা নেয় এবং এদের মাধ্যমে, এছাড়া অনেক মুনি ঋষিরাও নিয়েছিল, যেমন ভরত মুনি নিয়েছিলেন, এই বিশ্বে এর প্রচার হয়। এবার এই সমস্ত প্রাচীন শাস্ত্রগ্রন্থ, আমাদের ভারতবর্ষে বহু প্রাচীন শাস্ত্রগ্রন্থ আছে যেগুলো সঙ্গীত নিয়ে আলোচনা করেছে, এবং এই যে সঙ্গীত নিয়ে আলোচনা করেছে অত্যন্ত জ্ঞানগর্ভ সেই সমস্ত আলোচনা। সেই অনেকগুলো গ্রন্থেই বলা হয়েছে যে সঙ্গীত, যেটা কিনা 7 স্বরের সমন্বয়, সা, রে, গা, মা, পা, ধা, নি, এই 7টি সুরের সমন্বয়ে সঙ্গীত তৈরি। এগুলো আসলে বিভিন্ন পশু পাখির আওয়াজের থেকে গ্রহণ করা হয়েছে। বহু গ্রন্থে একই ধরনের একটু মতামত এদিক ওদিক, হয়তো জীবজন্তুর নামটাও সামান্য এদিক ওদিক হতে পারে। তো সেখানে কি বলছে, মান্ডুকিতে যেরকম বলা হচ্ছে, সরোজে বদতি ময়ূর গাব রমভন্তি চর্ষভে অজ বদতি গান্ধারে ক্রৌঞ্চ নাদস্তু মধ্যমে শুষ্ক সাধারণী কালে কোকিল পঞ্চম স্বরে অশ্বত্থ ধৈবত প্রাহ কুঞ্জরস্তু নিষাদবান। অর্থাৎ এই সমস্ত গ্রন্থগুলোতে, আরও অনেকগুলো গ্রন্থেই এই নিয়ে এ ধরনের আলোচনা আছে, যেমন রত্নাকর, যেমন সিংভূম পাল বলেছেন। সঙ্গীত রত্নাকরের ইংরেজি সংস্করণে পাচ্ছি, দ্য কোয়েশ্চেন অফ দ্য করেসপন্ডেন্স ইন পিচ অ্যামাং দ্য সাউন্ড অফ দ্য 7 বার্ডস অ্যান্ড অ্যানিমেলস in an old one it has to be tested। তো এইটার মুদ্রা কথা হচ্ছে যে বিভিন্ন যে জীবজন্তু প্রকৃতিতে ঘুরে বেড়ায় তাদের থেকেই এক একটা স্বর উৎপন্ন হয়েছে। কীরকম না, ময়ূর যে আওয়াজটা করে তার যে কেকার ধ্বনি, সেই কেকার ধ্বনি আসলে সা, অর্থাৎ সেই কেকার ধ্বনি থেকেই এই সায়ের সৃষ্টি হয়েছিল। গা হচ্ছে অজ বা ছাগল, ছাগলের যে ব্যা করে যে ডাকাটা সেটা বলছে গা, সেখান থেকে গায়ের জন্ম। মা বা মধ্যম সারসের যে ডাক, সেই ডাকটাই হচ্ছে মা স্বর সৃষ্টির প্রেরণা। পা পঞ্চম কোকিলের ডাক থেকে সৃষ্টি হয়েছে। ধা ধৈবত ঘোড়ার যে বিংহন চি করে যে ডাকটা,
সেটাই হচ্ছে ধা। নি বা নিষাদ না, ঘোড়ারটা বিংহন না, হাতির বোধহয় বিংহন বলে। হাতির যে ডাক, সেই ডাকটাই হচ্ছে নি বা নিষাদ। তার সৃষ্টি হয়েছে বা প্রেরণা সমস্ত যে আমরা সঙ্গীত শাস্ত্রের গ্রন্থ, নারদী শিক্ষা, মান্ডুকী শিক্ষা, এগুলোতে দেখি এখানে এই মতটা আছে। এছাড়াও আরেকটা মত রয়েছে যে শরীরের বিভিন্ন অংশ থেকে সঙ্গীতের বিভিন্ন স্বরের সৃষ্টি। কণ্ঠাদুত্তিষ্ঠতে সরজ ঋষভ শির সস্তথা নাসিকায়াং গান্ধার পুরস মধ্যম তথা পুরঃ শিরভং কণ্ঠাচ্চ পঞ্চম স্বর উচ্চতে ধৈবতশ্চ ললাটাদ্বৈ নিষাদ সর্বরূপবান। এটা মান্ডুকী শিক্ষায় আছে। অর্থাৎ মানুষের কণ্ঠ থেকে উৎপন্ন হয়েছে সরজ বা সা, শির বা মাথা থেকে ঋষভ বা রে, নাসিকা বা নাক থেকে গান্ধার, উরহ থেকে মধ্যম বা মা, উরহ, শির এবং কণ্ঠ এই তিনটে মিলে পা বা পঞ্চম, ললাট বা কপাল থেকে ধৈবত বা ধায়ের সৃষ্টি এবং সমস্ত আঙুলের সন্ধি থেকে নিষাদ বা নিয়ের উৎপত্তি। এটা শাস্ত্রমতে তার কিছু ব্যাখ্যা রয়েছে। সাতস্বরের বিকাশ সম্পর্কে এভাবে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ বা প্রাচীন মতগুলোকে ভাববাদী ব্যাখ্যা বলা হচ্ছে। অনেকেই সঙ্গীতবেত্তা, পণ্ডিত মানুষ, তারা কিন্তু এই মতগুলোকে যুক্তিসঙ্গত বলেছেন। যেমন স্বামী প্রজ্ঞানানন্দের লেখায় পাই, স্বামী প্রজ্ঞানন্দের বইগুলো আমার এখানেই ছিল, যে ভারতীয় সঙ্গীতের ইতিহাস, অত্যন্ত ভালো এই গ্রন্থ, এই যে ভারতীয় সঙ্গীতের ইতিহাস, সোজা করে, হ্যাঁ এটাই, এটা প্রথম আর দ্বিতীয় পর্ব, অসাধারণ দুটো গ্রন্থ। তো এই গ্রন্থে বলছেন প্রজ্ঞানানন্দজি সাতস্বরের বিকাশ সম্বন্ধে নারদী শিক্ষাকার নারদ যে কথা বলেছেন তাকে যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক বলে ধরে নিতে পারি। নারদ তার শিক্ষার পঞ্চমী কণ্ডিকার 7ম থেকে 1200 পর্যন্ত শ্লোকগুলিতে নাভি থেকে বায়ুর ঊর্ধ্বগতি স্থান বিশেষকে স্পর্শ করার জন্য যে সকল বিশেষ বিশেষ শব্দ বা ধ্বনি উৎপন্ন হয় সেই ধ্বনিগুলির তর্তমভেদে স্বরগুলির নামকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন। অর্থাৎ আমাদের যে স্বরগুলো, মানে আমরা বলা হয় যে ওম শব্দটা আমাদের নাভি থেকে বেরোয়, তো এই শরীরের যে যে প্রত্যঙ্গগুলোকে স্পর্শ করে করে এই স্বরগুলোর উৎপন্ন, সেইগুলোই এই স্বরের নির্দিষ্ট স্বরগুলোর সৃষ্টির জায়গা বলে মনে করা হয়। মানে ওইভাবে তো কপাল থেকে বেরোচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে মানে কল্পনা করা হয়, এর ভেতরে নাকি বিজ্ঞানও আছে, আমি এত ভেতরে যাইনি। যাই হোক, শরীরের বিভিন্ন প্রত্যঙ্গগুলোর থেকেও এই এক একটি স্বরের সৃষ্টি হয়েছে বলে এটা আছে। শুধু হিন্দু মাইথোলজিতেই এই ব্যাখ্যাগুলো আছে তা না, হিন্দু মাইথোলজিগুলো অনেক প্রাচীন, খুব স্বাভাবিকভাবেই সেখানে অনেক বেশি ব্যাখ্যা রয়েছে। অন্যান্য ধর্মের যে গ্রন্থগুলো অনেক পরবর্তীকালের। তো কিন্তু তা সত্ত্বেও আরব দেশের একটা লোককাহিনীতে আমরা পাই হযরত মুসা পাহাড়ে ভ্রমণ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে পাহাড় থেকে একটা ঝর্ণা নামছে, সেই ঝর্ণার একটা খুব সুন্দর মিষ্টি আওয়াজ বেরোচ্ছে, কিন্তু ঝর্ণাটা একটা বিশাল বড় প্রস্তরখণ্ডে আটকে গেছে। তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা দিয়ে তখন তুমি প্রস্তরখণ্ডে একটা আঘাত করলেন, তখন ওই প্রস্তরখণ্ডটা 7টা টুকরোতে বিভক্ত হয়ে গেল এবং প্রত্যেকটা টুকরো থেকে এক একটা জলধারার সৃষ্টি হলো, প্রত্যেকটা জলধারা থেকে এক একটা সুরের সৃষ্টি হলো। এইভাবেই 7টা স্বরের উৎপন্ন হয়েছে। তো
এরকম আরও অনেক মত আছে যেগুলোকে আমরা ভাববাদী ব্যাখ্যা বলতে পারি। এগুলো না সাধারণত মাইথোলজিক্যাল ব্যাখ্যা, অর্থাৎ প্রাচীন যে লোকসমাজ, যারা কিনা মনে করেন যে এই সমস্ত যে ব্যাখ্যাগুলো যখন বিজ্ঞানের আবিষ্কার হয়নি সেই সময়কার যে মানুষের ব্যাখ্যা, মানুষ বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তু সম্পর্কে ভাবত। এই ভূমিকম্প কিভাবে সৃষ্টি হলো, কেন চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, এই ব্যাপারটা কি করে ঘটলো, গাছের পাতা কিভাবে গাছের ভেতর থেকে বেরিয়ে আসে, কিভাবে বাঘের গায়ে এরকম ডোরা 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 দাগ হলো, অসংখ্য প্রশ্ন, অথচ সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। তারা তখন নিজের মতো করে কিছু উত্তর খুঁজে নিয়েছিল, নিজের মতো করে তার ব্যাখ্যা দিয়েছিল। এই যে নিজের যে কথা বলছিলাম, এই যে সঙ্গীতের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদ রয়েছে, তার মধ্যে যেগুলো বিভিন্ন মাইথোলজিক্যাল মতবাদ, সেগুলো তো বিভিন্ন ধরনের আমাদের যে প্রাচীন শাস্ত্রগ্রন্থ সেগুলো থেকেই আমরা পাই। কিন্তু এগুলোকে যেমন বলা হচ্ছে ভাববাদী ব্যাখ্যা, তেমনি বস্তুবাদী ব্যাখ্যাও রয়েছে। বস্তুবাদী ব্যাখ্যাগুলো কি? সেগুলো মূলত বিভিন্ন জীববিজ্ঞানী, প্রকৃতিবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, তারা যে মতগুলো দিয়েছেন, অর্থাৎ সেগুলো কিন্তু অনেক পরের। মাইথোলজিক্যাল যে গল্পগুলো, সেগুলো যখন বিজ্ঞানের সৃষ্টি হয়নি, তথাকথিত ইনস্টিটিউশনাল সায়েন্স যেটা, তার সৃষ্টি হয়নি, তখন মানুষ যে কোনো কিছুর ব্যাখ্যা দিত, কিভাবে এটা হয়েছে, কিভাবে ওটা হয়েছে, কেন সূর্যগ্রহণ হচ্ছে, কেন চন্দ্রগ্রহণ হচ্ছে, কেন পৃথিবী কাঁপছে, কেন বৃষ্টি হচ্ছে, তার ব্যাখ্যাগুলো নিজের মতো করে সে করে নিত। সেইগুলোই হচ্ছে এই ভাববাদী ব্যাখ্যা। কিন্তু যখন সেটা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে কার্যকারণ সূত্রগুলো সহ ব্যাখ্যা করা হলো, বিভিন্ন এমনকি অ্যানথ্রোপোলজিস্টরাও বিভিন্ন গোষ্ঠীদের যে সাংগীতিক পরিস্থিতি সেগুলো দেখলেন, যেগুলো খুব যেসব গোষ্ঠীর যে সভ্যতা অনেক প্রাথমিক স্তরে রয়েছে, সেইগুলো সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যে তত্ত্বগুলোকে দিয়েছিলেন, সেগুলোই হচ্ছে বস্তুবাদী ব্যাখ্যা। তো বস্তুবাদী ব্যাখ্যার দু একটির কথা উল্লেখ করি। যেমন মানুষ একেবারে সেই আদিম সমাজেই তার যখন মানে জঙ্গলে ঘুরে বেড়াতো, গুহায় বাস করতো, প্রকৃতিবিজ্ঞানীরা বলছেন এটা, যে সে মানে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতো, ঝর্নার কুলকুল আওয়াজ শুনছে, বৃষ্টির ঝিরঝির ঝিরঝির করে আওয়াজ হচ্ছে, পাতার একটা আওয়াজ। সেই সময় তো মানে চারিদিকে জঙ্গলই জঙ্গল ছিল এবং অন্য কোনো যান্তব শব্দের কোনো প্রশ্ন ছিল না, যান্ত্রিক শব্দের। তো ফলে সেই সময় সে প্রকৃতির শব্দটাই মনলি শুনতো এবং শুনে সেগুলো ভালোও লাগতো, তাকে অনুকরণ করত। সেইভাবেই তার মনের মধ্যে তালের অভিব্যক্তি, ছন্দের অভিব্যক্তি এবং বিভিন্ন আওয়াজ করার একটা ইচ্ছা, প্রবণতা এবং তার দৈহিক গঠনের আনুকূল্য তাকে সঙ্গ দিয়েছিল। তার ষড়যন্ত্র, তার মুখগহ্বরের যে আকৃতি, তার ফুসফুসের যে গঠন, ফলে সে শব্দ বা স্বর, শব্দ বলা উচিত নয়, তখন ধ্বনি সৃষ্টি করতে পেরেছিল এবং সেই ধ্বনি সৃষ্টির একটা বড় অংশই ছিল অনুকরণ। এবং প্রকৃতিবিজ্ঞানীদের মতে যে অনেক জীবজন্তু, পশু পাখি, যেমন মানে বাঁদরও ভয় পেলে এক ধরনের আওয়াজ করে, খিদে পেলে এক ধরনের আওয়াজ করে, সঙ্গীকে ডাকার সময় এক ধরনের আওয়াজ করে। এটা বিভিন্ন, যেমন গিবন 9 ধরনের আওয়াজ করতে পারে। এটা বিভিন্ন জীবজন্তুর মধ্যেই এই প্রবণতাটা আছে। তারা বিভিন্ন অনুভূতির প্রসঙ্গে, মানে অনুভূতির সূত্রে বিভিন্ন ধরনের আওয়াজ করে। তো মানুষও এইভাবে নানা ধরনের আওয়াজ করত। এইটাই একেবারে প্রাথমিক। এবং বলা হয়
যে মানুষ সুরের সৃষ্টি আগে করেছিল, মানে এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে তার ভাষার সৃষ্টি আগে না, অর্থাৎ কথা বলতে আগে শিখেছিল, তারপরে তাতে সুর দিয়ে সে গান সৃষ্টি করেছিল। আমাদের সাধারণভাবে এটাকেই মনে হয় সমর্থনযোগ্য যে বোধহয় কথা আগে বলতে শিখেছিল, তারপরে সুর সৃষ্টি করে তার মধ্যে কথা বসে সে গান সৃষ্টি করেছিল। কিন্তু বিজ্ঞানীদের বেশিরভাগই বলছেন না, সে আগে সুরের সৃষ্টি করেছিল, কথা অনেক পরে এসেছে। তার যে মানে বিজ্ঞান ভিত্তিটা, সে সম্পর্কে আমি অন্য আরেকটা আলোচনায়, যেখানে আমি সঙ্গীতের প্রাচীনত্ব নিয়ে আলোচনা করব, সেখানে বলবো। আজ এইটুকুই বলি যে সুর সৃষ্টি করতে গেলে আমাদের ফুসফুস আর আমাদের ভোকাল যে যন্ত্র সেটা দরকার হয়, আর কথা বলতে গেলে আমাদের মুখগহ্বরের প্রত্যঙ্গগুলোকে কার্যকরী করতে হয়। তো দেখা গেছে যে আমরা সুরের সৃষ্টি বহু আগে থেকেই করতে পেরেছি। তো এই যে বিভিন্ন প্রয়োজনে, এ নিয়েও কিছু মতবিরোধ আছে। প্রকৃতিবিজ্ঞানীরা বলছেন যে মানুষ অন্যান্য অনেক জীবজন্তুর মতোই মিলনের আহ্বানের জন্যই শব্দ বা সুর সৃষ্টি করেছিল। যেভাবে কোকিল সুরে সুরে ডাকে মিলনের জন্য, যেভাবে ব্যাঙ ডাকে, যেভাবে ময়ূর ডাকে, বা অন্যান্য জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ একটা বড় অংশই কিন্তু এই তার মেটকে আহ্বান করার জন্য ডাকে। সুতরাং মানুষও সুরেলা আওয়াজে তার সঙ্গিকা বা সঙ্গিনীকে আহ্বান করত। এবং এই মতটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কেননা চার্লস ডারউইন এই মতকে সমর্থন করেছেন, আইনস্টাইন এই মতকে সমর্থন করেছেন, বিজ্ঞানী ডব্লিউ.ডি. হামলি রুশো এই মতকে সমর্থন করেছেন। সুতরাং বিভিন্ন পশু পাখির ডাককে সে অনুসরণ করত এবং সেই নকল করা থেকে সুরের সৃষ্টি করেছিল, এটা যেমন বিভিন্ন বিজ্ঞানীরা সমর্থন করেছেন, ঠিক সেরকম যৌন সম্পর্কের সূত্রে সে এই ধরনের সুরেলা আওয়াজ করতো, এইটাকেও কিন্তু অনেকেই সমর্থন করেছেন। এছাড়া হারবার্ট স্পেন্সার, হার্ডন এদের মতে অনেক দূর থেকে বিভিন্ন প্রয়োজনে মানুষ, আজও আমরা বিভিন্ন গোষ্ঠীকে যদি তাদের জীবনযাত্রা অনুসরণ করি তাহলে দেখব মানুষের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এটা রয়েছে যে অনেক দূর থেকে তারা একটা কমিউনিকেট করে কমিউনিকেশনের জন্য, যে এই অঞ্চলে শিকার রয়েছে, এখানে একটা শিকার দেখতে পাচ্ছি, এটা শিকারে যাওয়া অন্যদেরকে সে বিচিত্র মানে চিৎকৃত একটা ধ্বনি দিয়ে বোঝায়। বিভিন্ন প্রাচীন গোষ্ঠীর কাছে আমাদের, এমনকি আমাদের হিমাচল প্রদেশে একটা গোষ্ঠী আছে যারা পাখির ডাকের সাহায্যে তার অন্যান্য মানে খেতে কাজ করা মানুষকে ডাকে, খেতে ডাকে, বিভিন্ন কাজের জন্য ডাকে, নাম ধরে ধরে ডাকে। এই যে বিভিন্ন সুরেলা আওয়াজ শীষ দিয়ে দিয়ে তারা ভাষায় কথা বলে না, তার বদলে শীষ দিয়ে তাদের কথা আছে। মানে এখন যারা ভাষা ব্যবহার করছে দীর্ঘকাল ধরে তারা শীষ দিয়েই বিভিন্ন রকম আওয়াজেই, অর্থাৎ এইখান থেকে আমরা একটা সমর্থন পাচ্ছি, অর্থাৎ উচ্চস্বরে কথা বলার সূত্রেও কিন্তু মানুষ সুরের সৃষ্টি করেছিল। রুশো, হার্ডার এই মতকে সমর্থন করেছেন। এছাড়া মানুষের যে সৃষ্টির আকাঙ্ক্ষা, অনুকরণ করা এবং তার সৃষ্টি করা, এই সৃষ্টি আকাঙ্ক্ষাকে রবীন্দ্রনাথ এটাকেও করেছেন মানুষের ভাবাবেগ থেকেই সঙ্গীতের সৃষ্টি। এবং রবীন্দ্রনাথ মনে করেছিলেন মানুষের ইচ্ছাকে গাঢ়তর করার প্রয়াসেই সঙ্গীতের জন্ম। ল্যাঙ্গুয়েজ অফ ইমোশন সঙ্গীত সৃষ্টির কারণ তিনি বলছেন। দার্শনিক মানুষরা, রোবোথামও বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, হারবার্ট স্পেন্সার বলেছেন যে তার যে সৃষ্টির আকাঙ্ক্ষা, তার যে ভালো লাগা, তার যে মন্দ লাগা, এই যে ইমোশন, এটা মানুষের একটা স্পেশাল এবিলিটি বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। সেই ইমোশনটাকে প্রকাশ করার জন্য সে নানা রকম বিচিত্র, মানে কষ্ট হলে চিৎকার করে কান্না, আনন্দ হলে চিৎকার করে আনন্দের প্রকাশ, এইভাবে সে তার বিচিত্র অভিব্যক্তি, বিচিত্র অনুভূতি, আবেগকে প্রকাশ করত শব্দের মানে ধ্বনির সাহায্যে। এই ধ্বনি সুরের প্রাথমিক রূপ। এছাড়া সঙ্গীত সৃষ্টির আরও বহু তত্ত্ব রয়েছে। তাদের মধ্যে নৃবিজ্ঞানীদের একটা মত রয়েছে, সেটা মনোবিজ্ঞানীরাও সেই মতকে সমর্থন করেছেন, যে বিভিন্ন প্রাণীর মধ্যে একটা অপত্য স্নেহ
সেটা তাদের বেসিক ইনস্টিংক্ট। এবং এই যে অপত্য স্নেহ, এমন কোনো জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ নেই যারা তাদের সন্তানকে নানাভাবে আদর না করে, না ভোলায়। তো মানুষও এরকম নিজের সন্তানকে কান্না থামানোর জন্য, ভোলানোর জন্য, মানুষের বাচ্চা তো বেশি করে কাঁদে, বেড়াল ফেরালের বাচ্চাগুলোও কাঁদে, কুকুরের বাচ্চাও কাঁদতে শুনি, কিন্তু মানুষের বাচ্চা বিশেষ করে একটা বয়স পর্যন্ত খুব কাঁদে। তো এই যে কান্না, তার খিদের কান্না, ঘুমের কান্না, ঘুম পেলেও সে কান্না কেঁদে বোঝাচ্ছে, তো মায়েরা তাকে ভোলাতো। তখন তো ভাষা ছিল না, তো সুরে, নানা রকম সুরে সে গান গাইতো। সেই গান গেয়ে সে শিশুকে ভোলাতো, শিশুর কান্না থামাতো। তো এইটা কিন্তু বিভিন্ন জীবজন্তুর মধ্যেও রয়েছে বা বিভিন্ন আদিম গোষ্ঠীর মধ্যেও রয়েছে। যাদের, যেসব আদিম গোষ্ঠীর মধ্যে ভাষা নেই, তারাও কিন্তু তাদের ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে যে তাদের বাচ্চাকে ভোলানোর জন্য নানা রকম আওয়াজ। আজও পর্যন্ত আমরা যখন আমাদের ভাষা আছে, আমাদের গান আছে, তাও আমরা বাচ্চাকে ভোলাই ও লে 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 করে, হ্যাঁ, করে নানা রকম আওয়াজ করতে থাকি। এই যে আওয়াজগুলো, এইটাই কিন্তু নৃতাত্ত্বিকরা বলছেন এই আওয়াজ করার প্রবণতাটা কিন্তু একেবারে আদিম একটা প্রবণতা। এই আওয়াজ করে শিশুকে ভোলানো, নানা ধরনের আওয়াজ করলে তারা যে দৃষ্টি আকর্ষণ করে তারা তখনকার মতো কান্না থামিয়ে যায়, এটা কিন্তু একেবারে আদিম একটা প্রবণতা। যাই হোক, এইভাবেই কার্ল স্টাম্পের মতে মিউজিক অ্যারোজ লাইক স্পিচ ফ্রম দ্য নিড টু গিভ সিগন্যালস বাই সাউন্ড। সিগন্যাল দেওয়ার জন্যই কিন্তু উচ্চস্বরে শব্দের বা ধ্বনির সৃষ্টি করা হয়েছিল, এবং সেইভাবেই ধীরে ধীরে সুরের সৃষ্টি, এবং তার থেকেই সঙ্গীত একসময়ে অবয়ব পেয়েছিল। এবং রিদিম থিওরি একটা রয়েছে, সেই রিদিম থিওরি সম্পর্কে একটু বলি। রিদিম থিওরি অনুসারে প্রাচীন মানুষ যখন শিকারে যেত কিংবা কোনো যুদ্ধে যাত্রায় যেত, তখন নিজেদের ওয়ার্ম আপ করার জন্য, মানে শরীরে কিছুটা উন্মাদনা আনা, এখনও আছে। আমরা যে কোনো খেলায় খেলতে নামি, যখন যে কোনো যোগা করতে যাই, যখন যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব মনে করলে প্রথমে একটু ওয়ার্ম আপ করে নিতে হয়। তাতে করে কি পেশিগুলো শিথিল হয়ে যায়, শরীরে রক্ত চলাচলটা ঠিকঠাকভাবে হয়। তখন যা করতে চাইছে, শরীরটাকে যেভাবে বেন্ড করতে চাইছে, যেভাবে মানে লাফানো ঝাপানোর কাজগুলো খুব সহজ হয়। সেই জন্য এই ওয়ার্ম আপ করাটা সবসময় প্রচলিত। তো সে আদিম যুগেও ছিল। তারা দেখলো যে হয়তো কোনো একদিন তারা একটু নাচ গান করে তারপর শিকারে গেছে, সেদিন খুব ভালো শিকার পেল, তো তারা অন্য কার্যকারণ সূত্র করে নিল। তাদের কাছে তো তখন বিজ্ঞানটা ছিল না, তখন তারা ধরে নিল যে ওই নাচ গান করলে করে কোনো একটা শক্তিকে সন্তুষ্ট করা গেছে, যে কারণে তারা ভালো শিকার পাচ্ছে। সুতরাং পরবর্তীকালে যখনই তারা কোনো শিকার করতে গেল, তখনই ওই নাচ গান করে নিল। তো এটাই তাদের একটা হয়ে গেল, নিয়ম হয়ে গেল যে নাচ গান করতে যাওয়ার আগে একটা সফল মহড়া, একটা মানে শিকারে যাওয়ার আগে একটা সফল মহড়া করে নিতে হবে, সেটাই নাচ গানের মাধ্যমে। এই যে হাত অঙ্গবিক্ষেপ, ঠিক নাচ তো নয়, অঙ্গবিক্ষেপ, হাত পা ছুটছে, বুকের মধ্যে চাপড়াচ্ছে। আমরা যে আদিম বিভিন্ন গোষ্ঠীকে দেখবো আমরা এই জিনিসটা, তারা বিভিন্ন রকম পাথরে পাথরে ঠুকে আওয়াজ করছে, কাঠে কাঠে ঠুকে আওয়াজ করছে, নিজেদের বুকে চাপড়াচ্ছে, উড়ুতে চাপড়াচ্ছে, হাতে তালি দিচ্ছে, মুখে বিভিন্ন আওয়াজ করছে, অদ্ভুত অদ্ভুত, হাত পা ছুটছে। এই যে ব্যাপারটা, এই ভঙ্গিটাই নৃত্যের প্রাথমিক রূপ, এই আওয়াজটাই গীতের প্রাথমিক রূপ। এই যে বাদ্যযন্ত্রগুলো তারা তাল সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করছে, কাঠে কাঠে পাথরে পাথরে ঘষে, এটাই হচ্ছে বাদ্যযন্ত্রের প্রাথমিক রূপ। এইটা রিদম থিওরি, অর্থাৎ মানুষ প্রথম তাল বা ছন্দের যে অভিব্যক্তি, সেটাই তারা প্রকাশ করেছিল। সেভাবেই ধীরে ধীরে সঙ্গীতের সৃষ্টি হয়েছিল। তো এই যে বিভিন্ন যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলো থেকে আসলে আমাদের কাছে মানে মূলত কি জিনিসটা উঠে আসে, যে খুব সবাই যেটাকে সমর্থন করছেন যে মানুষ প্রকৃতিকে অনুসরণ করার বা অনুকরণ করার চেষ্টা থেকেই সঙ্গীতের সৃষ্টি। দ্বিতীয়ত সঙ্গী বা সঙ্গিনীকে আহ্বান করার সূত্রেই উচ্চস্বরে কথা বলা বা কমিউনিকেট করার জন্যই বিভিন্ন স্বরের সৃষ্টি, এবং তারপরে ধীরে 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 পরবর্তীকালে সেটা সঙ্গীতের রূপ লাভ করেছে। আরেকটা অপত্য স্নেহের সঙ্গে সংযুক্ত, মাতা শিশুকে ভোলাতে গিয়ে সেই সঙ্গীত, এবং তারপর আমরা যেটা বললাম রিদম থিওরি বা ছন্দ সৃষ্টির যে ইচ্ছা বা আবেগকে প্রকাশের যে ইচ্ছা, যেভাবেই হোক না কেন সঙ্গীত কিন্তু একটা সময়ে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা মহাদেশের প্রত্যেকটা সমাজেই একটা সভ্যতার একটা বিশেষ স্তরে গিয়ে
মানুষ কিন্তু সঙ্গীতের সৃষ্টি করেছে। প্রচুর প্রাচীন গুহাচিত্রে আমরা দেখতে পাই তারা যে হাত পা ছুঁড়ে গান গাইছে বা কিছু তাদের হাতে যে কিছু বাদ্যযন্ত্রের মতো জিনিসপত্র, খুব প্রাচীন কিছু মূর্তি আমরা পেয়েছি যার মধ্যে দেখা যাচ্ছে যে তারা কিছু একটা বাজাচ্ছে, গাইছে বা নাচার চেষ্টা করছে। তো এইভাবে আমরা মানে এটুকু বুঝেছি যে সমস্ত আদিম সমাজে সমস্ত গোষ্ঠীর মধ্যেই যেখানে ভাষা নেই সেখানেও কিন্তু সুরের বহিঃপ্রকাশ আছে। তো এইভাবে যে এই সবকটা তত্ত্বকেই আমরা কোনটাকেই উড়িয়ে দিতে পারি না। হয়তো সবকটা তত্ত্বের সমন্বয়েই এক সময়ে সঙ্গীতের মানে এই আজকের রূপটা ফুটে উঠেছিল, অথবা এই তত্ত্বগুলো কম বেশি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কার্যকরী হয়েছিল বলেই মনে হয়। প্রকৃতির বিভিন্ন শব্দ ও সুরের অনুপ্রেরণায় মানুষও বিভিন্ন শব্দ সৃষ্টি করতে শিখেছিল। তার শারীরিক গঠনজনিত সুবিধা, সৃষ্টির অত্যুগ্র ইচ্ছা, তার আবেগ তাকে উদ্বুদ্ধ করেছিল এই সুরকে সৃষ্টি করতে, এবং এই সুরই একটা সময় জাদু বিশ্বাসের অঙ্গ হয়েছিল, এবং তারপরে সে সঙ্গীত রূপে যখন আত্মপ্রকাশ করেছিল তখন শ্রেষ্ঠ শিল্পরূপে বিবেচিত হয়েছিল। মানব সভ্যতা তথা সংস্কৃতির শ্রেষ্ঠতম আবিষ্কার এই সঙ্গীত, একথা আজও কিন্তু সকলে স্বীকার করেন। নমস্কার।